প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিওটির আলোচনা। ভিডিওটিতে যেটি সম্পর্কে আলোচনা করা হয়েছে সেটি হলো মাধ্যমিক গণিতের যে নবম অধ্যায় রয়েছে, অর্থাৎ ত্রিকোণমিতিক যে অধ্যায়টা রয়েছে 9.9 অধ্যায়, অর্থাৎ নবম অধ্যায়ের ভিতরে আবার দুটি অনুশীলনী রয়েছে। যে তার ভিতরে যে প্রথম যে অনুশীলনীটা রয়েছে সেই অনুশীলনীর প্রাথমিক যে কাজগুলো রয়েছে, ব্যাকগ্রাউন্ড আলোচনার ভিতরে কিছু কাজ দেওয়া রয়েছে। এই কাজগুলো নিয়ে আজকের এই ভিডিওটি, যদি তোমরা ভিডিওটি দেখো তাহলে অবশ্যই তোমরা উপকৃত হবে। যেই আমরা কথা না বলি, চলো আমরা ভিডিওটি দেখার চেষ্টা করি এবং না টেনে সম্পূর্ণ ধারাবাহিকভাবে দেখতে থাকবে। আমাদের প্রথমেই আমরা যে কাজটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো আমাদের 176 নম্বর পৃষ্ঠার কাজ, যে থিটা ও ফাই কোণের জন্য অতিভুজ, সন্নিহিত বাহু ও বিপরীত বাহু নির্দেশ করো। থিটা ও ফাই কোণের জন্য অতিভুজ, সন্নিহিত বাহু, বিপরীত বাহু নির্দেশ করো। যদি আমরা এটা বুঝে থাকি তাহলে কোন কোণের জন্য কোনটা হবে, একটা মাত্র দুটি চিত্র বুঝলেই আমরা কিন্তু বাদবাকি সবগুলো আমরা বুঝতে পারবো। তার সাথে এখানে নম্বর যে চিত্রটি আছে সেটা আমরা আলোচনা করি। এখানে নম্বরে বলা আছে যে দুটি কোণ দেওয়া আছে। এই দুটি কোণের জন্য দেখো এখানে একটা, এই যে আমাদের নম্বর যেটা, এই যে এখানে কত আছে, প্রথমে থিটা কোণ। আমরা এই থিটা কোণের জন্য প্রথমে ধরি। থিটা কোণের জন্য যদি ধরা হয় তাহলে এই থিটার সাপেক্ষে, থিটা কোণের সাপেক্ষে আর যে কোণ বাহুকে কী ধরতে হবে এটাই মূলত বের করতে হবে। এই ভিডিওটির মাধ্যমে তোমরা সেটা পারবে অবশ্যই। থিটার যখন আমরা ধরবো এই বাহুটাকে আমরা ভূমি হিসেবে কল্পনা করব। এই বাহুটাকে, অর্থাৎ যে কোণটাকে বলা হয়, অর্থাৎ যদি আমি এখানে একটা চিত্র অঙ্কন করি, সাপোজ আমি এখানে একটা চিত্র অঙ্কন করার চেষ্টা করছি। এই যে চিত্রটা অঙ্কন করলাম, এই কোণটা যদি সমকোণ হয়, ধরি সমকোণ হিসেবে ধরা হয়, তাহলে এই বাহুটা সমকোণের বিপরীত বাহু যেটা থাকবে এটা হচ্ছে অতিভুজ। এই সমকোণ সংলগ্ন, যদি আমি কোন কোণের সাপেক্ষে, এই কোণের সাপেক্ষে আমি এখন আলোচনা করছি। এই কোণটা, এই যে কোণটা অঙ্কন করছি, এই কোণের সাপেক্ষে যদি ধরি তাহলে এই কোণটা সমকোণ, এই কোণটা হচ্ছে আমাদের সূক্ষ্মকোণ। এই সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ নাম দিব এবং অতিভুজ সংশ্লিষ্ট আর যে বাহুটা থাকবে, এই অতিভুজ সংশ্লিষ্ট আর যে বাহুটা থাকবে এইটা আমাদের সন্নিহিত কোণ বলা হবে। তো কোণের সাথে যেটা থাকবে সেটা কি, কোণ সংশ্লিষ্ট বাহু, কোণের সন্নিহিত বাহু। এবং কোণের বিপরীত পাশে যেটা থাকবে সেটা কি, আমাদের বিপরীত বাহু থাকবে। কোণের বিপরীত পাশে যেটা বিপরীত বাহু, বা অথবা এটাকে লম্ব নাম দিতে পারি। তাহলে এই যে থিটা কোণের জন্য আমরা বলতে পারি যে থিটা কোণের জন্য অতিভুজ এখানে কত, থিটা কোণের জন্য অতিভুজ ডি থেকে এই পর্যন্ত, এই বাহুটাকে অতিভুজ আমরা নাম দিলাম অতিভুজ। এবং এই যে ডিই, এই বাহুটা আছে কি আমাদের এই কোণের বিপরীত পাশে, তাহলে বিপরীত বাহু বলতে পারি, অথবা আমরা কি বলতে পারি, লম্ব বলতে পারি। তাহলে এখানে দেখো যে বলা আছে যে বিপরীত বাহু বা লম্ব, এখানে বলা আছে বিপরীত বাহু অথবা লম্ব নাম যদি বলা যায়। আবার এই যে কোণটা রয়েছে, এই যে ফাই কোণ, এই কোণের জন্য এটা কিন্তু আমাদের সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু এটা কি হবে, সন্নিহিত বাহু। তাহলে এই যে ডিই এটা সন্নিহিত বাহু। এবার তাহলে আমরা একটা, এই যে এই কোণটা রয়েছে, এই যে থিটা কোণের জন্য তো হয়ে গেল। এবার ফাই কোণের জন্য যখন আলোচনা করব এই কোণটার জন্য, তখন আমরা এই কোণের বিপরীত পাশে যেটা রয়েছে অপোজিটে একেবারে, সেটা নাম দিব আমরা কি, বিপরীত বাহু। কোণের বিপরীত বাহু, অথবা এটাকে আমরা নাম দিতে পারি কি, লম্ব নাম দিতে পারি। তাহলে এখন বিপরীত বাহু লম্ব ডিই, এই যে বিপরীত বাহু বা লম্ব এখানে ডিই বলা আছে। আবার এখানে আমাদের লম্ব ডি, আমরা এখানে আমরা এই যেটা রয়েছে, এই যে কোণ, এই কোণের সাপেক্ষে এই যে কোণ, এটা কিন্তু সন্নিহিত বাহু বলতে পারি, সন্নিহিত বাহু ইএফ। তাহলে এই সন্নিহিত বাহু এখানে বলা আছে কি, সন্নিহিত বাহু ইএফ। আবার এই যে এখানে আমাদের বলা আছে যে এই যে এটা তো অতিভুজ, লম্ব যেটা থাকবে সেটা তো অতিভুজই থাকবে, অতিভুজ। তাহলে এখানে তিনটা বলা হয়ে গেল। বি নম্বরের জন্য যদি আসি, দেখো এখানে বি নম্বরে এটা কিন্তু আমাদের কি, এটা হচ্ছে অতিভুজ। লম্ব যে বাহুটা থাকবে, একটা সমকোণী ত্রিভুজের সবচেয়ে লম্বা যেটা থাকবে সেটা কিন্তু আমাদের অতিভুজ থাকবে। আর অতিভুজের আমরা কোন কোণের সাপেক্ষে হিসাব করেছি সেটা দেখতে, আমরা যদি থিটা কোণের সাপেক্ষে যদি ধরি, তাহলে থিটা কোণের একটা অতিভুজ তো অতিভুজ থাকলো, কোনো কোণ পরিবর্তন হলে অতিভুজের পরিবর্তন হচ্ছে না। আচ্ছা, থিটা কোণের জন্য যদি দোহরায় তাহলে থিটার বিপরীত পাশে যেটা রয়েছে সেটা কিন্তু 12, এটা হচ্ছে কি আমাদের, এটা এই যে 12 এটা আমাদের লম্ব। আর এই থিটা কোণে এইটা হচ্ছে ভূমি, থিটা কোণের সাপেক্ষে যখন বলা হবে, তাহলে এটা একটা অতিভুজ 15 একক, অতিভুজ 15 একক গেল। এরপরে আমাদের এখানে এই কোণের জন্য এটা লম্ব, লম্ব 9 হবে, বিপরীত বাহু অর্থাৎ লম্ব 9, সরি, যদি থিটা কোণের জন্য যদি ধরা হয় তাহলে এখানে আমাদের লম্বটা হচ্ছে 12 হবে এবং সন্নিহিত বাহু হচ্ছে 9 হবে, অর্থাৎ থিটার বিপরীত বাহু যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের লম্ব। তাহলে বিপরীত বাহু এই যে 12 একক আর সন্নিহিত বাহু 9 একক। এবার যদি আমরা অতিভুজ এই 15 এইটার জন্য যদি ধরি, অতিভুজ 15 একক বি নম্বরের জন্য, আমরা যদি এই যে এইটার এই ফাই কোণের জন্য যদি ধরি, তাহলে এখন কিন্তু অতিভুজ 15 থাকবে এবং অতিভুজ যখন 15 থাকলো, আর এই যে বাহু এইটা কিন্তু আমাদের এখন কিন্তু ভূমি অথবা সন্নিহিত বাহু। তাহলে সন্নিহিত বাহু 12, সন্নিহিত বাহু 12, অতিভুজ 15, সন্নিহিত বাহু 12 এবং লম্ব 9। দেখো এখানে সেটাই আছে, এখানে এই যে অতিভুজ 15 একক
বিপরীত আইন একক, সন্নিধি বাহু 12 একক, এটা অনুরূপভাবে প্রত্যেকটা এখানে যতগুলো রয়েছে সবগুলোই কিন্তু একই হবে। তাহলে এইভাবে তোমরা অবশ্যই নিচেরগুলো অবশ্যই বুঝে নিবে, চিত্র অনুযায়ী বইতে যেটা দেওয়া আছে সেটা যদি আমরা বের করি তাহলে কিন্তু প্রত্যেকটা এভাবে আমরা বের করতে পারবো। এবারে যে কাজটি রয়েছে আমাদের, যে নিচে 4টি সদৃশ্য সমকোণী ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্যভাবে সারণীটি পূরণ করো, সারণীর অনুপাতগুলোর মধ্যে কি সম্পর্ক লক্ষ্য করো। এখানে আমাদের এই যে 3টা কতগুলি চিত্র দেওয়া আছে, 1টা 2টো 3টা, এই যে 4টা চিত্র দেওয়া আছে, এই 4টা চিত্রের মধ্যে আসলে কি আছে, এখানে আমাদের এই বাহুগুলো মাপতে বলছে স্কেল ধরে যদি আমরা মাপি, স্কেল ধরে মাপার পরে এই যে বিসি বাহুর দৈর্ঘ্য, এবি বাহুর দৈর্ঘ্য, এসি বাহুর দৈর্ঘ্য সবগুলো আমরা মাপবো। মাপার পরে আমরা যদি অনুপাতগুলোকে, অর্থাৎ বিসিকে একবার এসি দ্বারা ভাগ করব, এই বিসিকে আমরা একবার এই এসি দ্বারা ভাগ করব, এই এবিকে আমরা এসি দ্বারা ভাগ করব, বিসিকে এবি দ্বারা যদি আমরা এইভাবে ভাগ করি, বিসিকে একবার এবি দ্বারা, আবার মানে বিসিকে এসি দ্বারা একবার ভাগ করছি, এবি দ্বারা একবার ভাগ করছি, এই যে এসি দ্বারা একবার ভাগ করছি, এবি দ্বারা একবার ভাগ করছি, আবার এবিকে এসি দ্বারা ভাগ করছি। যদি আমরা যে কোনো অনুপাতটা বের করতে পারি তাহলে দেখা যাবে যে অনুপাতগুলোর মধ্যে কি কোনো সম্পর্ক আছে, সেটাই আসলে দেখার উদ্দেশ্য। তাই আমরা যদি এখানে স্কেল ধরে মেপি তাহলে আমরা অনুপাতগুলো ঠিক অনুরূপ পাবো। দেখো আমরা যদি প্রথম চিত্রটার জন্য ধরে বিসি বাহুর দৈর্ঘ্য আমরা যদি স্কেল দিয়ে মাপি তাহলে 1.9 সেন্টিমিটার, এখানে 0.75 সেন্টিমিটার, অর্থাৎ 4টি চিত্রের জন্য আমরা বিসি বাহুর দৈর্ঘ্য যদি মাপি তাহলে আমরা এরকম আমরা 4টে চিত্রের জন্য 4টে পরিমাপ এখানে পাবো। আচ্ছা, বাহুর দৈর্ঘ্য এবি, যখন এবি বাহুর দৈর্ঘ্য যদি মাপ হয় তাহলে আর 4টে পরিমাপ পাবো, এসি বাহুর দৈর্ঘ্য মাপলে আর 4টে পরিমাপ পাবো। আমরা যদি এখন এই বিসিকে এসি দ্বারা ভাগ করি তাহলে আমাদের কিন্তু প্রত্যেকটা, অর্থাৎ যে বাহুগুলো থাকবে প্রত্যেকটা এই দেখো এই সবগুলো কিন্তু একই মান হয়েছে, কাজেই একই মান আমরা পাবো। এবিকে এসি দ্বারা ভাগ করলে প্রত্যেকটা মানই আমরা একই পাবো, এখানেও এবিকে এসি দ্বারা ভাগ করলে এখানেও কিন্তু আমরা প্রত্যেকটা মানই একই পাবো। তাহলে এখানে অনুপাতগুলো বোঝাচ্ছে যে আমাদের ত্রিভুজ যত বড় বা যত ছোট হোক না কেন, আমরা যদি ওই ত্রিভুজগুলোর পরিমাপ বের করি, পরিমাপের অনুপাত বের করি, তাহলে অনুপাতগুলো কি সব একই হবে। কাজেই ত্রিভুজের অনুপাতগুলো সর্বদাই কি, একাধিক ত্রিভুজ হলেও অনুপাত যদি বের করে মাপা হয় তাহলে মেপে যদি তার অনুপাত এইভাবে যদি ভাগ করে যদি অনুপাত মান বের করা হয় তাহলে একই মান আমরা প্রত্যেকটা ত্রিভুজের জন্য একই মান আমরা পাবো। পরবর্তী যে কাজটা দেওয়া ছিল যে নিচে ত্রিকোণমিতির সূত্রগুলো সহজে মনে রাখার জন্য তালিকা তৈরি করো। আসলে এখানে এখানে দেওয়া আছে সূত্রগুলো, এটা তোমরা বই থেকে পড়ে নিবে। এখানে তারপরেও সহজে মনে রাখার জন্য আমরা কিছুটা কাজ করতে পারি। প্রয়োজনীয় তালিকা, ত্রিকোণমিতির সূত্র, আমরা এখানে কোসেক থিটা ইকুয়াল 1/sin থিটা সহজে মনে রাখার জন্য আমরা কি করতে পারি, কোসেক থিটা সাইন থিটার বিপরীতভাবে সম্পর্কযুক্ত, কোসেক থিটা সাইন থিটার সাথে কি বিপরীতভাবে সম্পর্কযুক্ত। মানে এই কোসেক থিটা এই সাইন থিটা অর্থাৎ একটা আরেকটার বিপরীত, কিন্তু কোসেকটার বিপরীত অর্থাৎ 1/sin যখন বলা হয় কোনো জিনিসকে, কোনো একটা রাশিকে যদি আমরা 1-এর নিচে নিয়ে যাই সেটা কিন্তু তার বিপরীত হয়ে যায়। এ কারণেই আমাদের এই কোসেকটার বিপরীত হচ্ছে কত, সাইন থিটা। এখন এখানে কোসেকটা সাইনের বিপরীতে সম্পর্কিত, আমরা যদি সাইনকে কোসেকটি স্থলে নিয়ে যাই আর এই কোসেকটি যদি সাইনের স্থলে নিয়ে আসি তাহলে কিন্তু আমাদের একই হয়। অর্থাৎ এটাকে আমরা এটা কিন্তু পক্ষান্তর করতে পারি, সেটা বলতে চাচ্ছি এখানে। সেক থিটা ইকুয়াল 1/cos থিটা, সেক থিটা ইকুয়াল 1/cos থিটা, সেক থিটা cos থিটা পরস্পর কি বিপরীত সম্পর্কিত, অর্থাৎ একটা আরেকটার কি বিপরীত। ট্যান থিটা কি হবে 1/cot থিটা, ট্যান থিটা cot থিটার বিপরীত হবে, cot থিটা ট্যান থিটার বিপরীত হবে। ট্যান থিটা কি হবে sin থিটা cos থিটা, ট্যান থিটা sin থিটা এবং cos থিটা এর অনুপাতে সম্পর্কিত, অর্থাৎ সবগুলো কি এক একটা অনুপাতে সম্পর্কযুক্ত। ট্যান থিটা ইকুয়াল sin/cos থিটা আর cos থিটা। আবার পরবর্তী বলেছে cot থিটা ইকুয়াল cos/sin থিটা, cot থিটা কি cos ও sin, cos থিটা এবং sin থিটার অনুপাতে সম্পর্কিত। অর্থাৎ ট্যান থিটা ছিল এই যে এখানে ট্যান থিটা আমাদের ছিল, এটা ছিল sin এবং cos এর অনুপাতে সম্পর্কিত, আর এই cot থিটা হবে কি cos থিটা এবং sin থিটার অনুপাতে সম্পর্কযুক্ত। তাহলে cot মানে cos/sin, tan মানে sin/cos, একটু আমরা মনে করে রাখার চেষ্টা করবো। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1, sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা এর বর্গের সমষ্টি, অর্থাৎ sin স্কয়ার থিটা, অর্থাৎ আমরা যদি এই sin স্কয়ারের বর্গ করি, sin থিটা এর বর্গ করি, ত্রিকোণমিতিক যে অনুপাত রয়েছে sin এবং যে cos রয়েছে, অনুপাত দুটি যদি বর্গ করে যোগ করা হয় তাহলে তার মান কত হবে, 1 হবে। বর্গের সমষ্টি কত, 1। তাহলে sin থিটা cos থিটা বর্গের সমষ্টি 1 হবে, এখানে বর্গের সমষ্টি 1। আচ্ছা, sec স্কয়ার থিটা 1 + tan স্কয়ার থিটা, sec স্কয়ার থিটা যদি করা হয় তাহলে 1 + tan স্কয়ার থিটা, আচ্ছা tan স্কয়ারের থিটা এর মান অপেক্ষা 1 বেশি হবে, sec স্কয়ারের থিটার মান বর্গের চেয়ে 1 বেশি হবে। আচ্ছা, cosec স্কয়ার থিটা হবে cot স্কয়ারের বর্গের মানের চেয়ে 1 বেশি হবে, cot স্কয়ারের বর্গের চেয়ে 1 বেশি হবে।
এটা আমাদের সূত্র। যদি কিন্তু এই যে সূত্রগুলো রয়েছে আমরা এখানে এই সূত্রগুলো সহজে মনে রাখার জন্য আমরা কিন্তু এই যে তিনটা যদি মনে করে রাখি তাহলে আমরা কিন্তু পক্ষান্তর করে আরও কিছু তৈরি করতে পারি। যেমন এই সাইন স্কয়ার থিটা, এইখানে এই সাইন স্কয়ার থিটার জন্য আমরা কিন্তু যদি এই মান এই সূত্র থেকে আসি তাহলে আমরা কিন্তু আরেকটু পরিবর্তন করতে পারি। যেমন সাইন স্কয়ার থিটা সমান এই সাইন স্কয়ার থিটা সমান কি হয় 1 মাইনাস এ কস স্কয়ার থিটা, এটা হয়। আবার এই কস স্কয়ার যদি আমার বাম পাশে থাকতো তাহলে কিন্তু এই কস স্কয়ার সমান কি হতো 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, যদি আমি সাইনকে পক্ষান্তর করি। অনুভাবে এই সেক স্কয়ারকে পাশেই যদি আমি ট্যান স্কয়ারকে নিয়ে যাই তাহলে সেক স্কয়ার মাইনাস ট্যান স্কয়ার ইকুয়াল কত হবে 1 হয়। আবার কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার ইকুয়াল কত হয় 1 হয়। এই যে সূত্রগুলো রয়েছে সূত্রগুলো যেভাবে মনে করে রাখলে তোমার জন্য সহজ হয় সেভাবে মনে করে রাখার চেষ্টা করবে, এবং একটা মনে করে রেখেই আমরা কিন্তু পক্ষান্তর করে আরও একটা মাত্র মনে করবো, সেখান থেকে পক্ষান্তর করে আরও অনেকগুলো আমরা তৈরি করে নিতে পারবো আমাদের সুবিধা অনুযায়ী প্রতিজ্ঞা স্বরূপ। আচ্ছা, এবার আসি আমাদের যে কাজ রয়েছে, পরবর্তী যে কাজটি রয়েছে সেটি যে এবিসি কোণ ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজে কোণ সি সমকোণ, এবিসি সমকোণী ত্রিভুজে কোণ সি সমকোণ, এবি ইকুয়াল 29, বিসি ইকুয়াল 21 সেন্টিমিটার, কোণ এবিসি ইকুয়াল থিটা হলে কস স্কয়ার মানে সাইন স্কয়ার থিটা এর মান বের করো। তাহলে এটার মান বের করতে গেলে আমাদের যেহেতু একটা সমকোণী ত্রিভুজ আঁকতে হবে এবং তার কি দিতে হবে, একটা সমকোণী ত্রিভুজ আঁকবো, তার কোণ কি হবে, তার একটা কোণ দিব আমরা, যে কোণটা হবে কি সি কোণটা হবে সমকোণ। অর্থাৎ আমরা যদি একটা চিত্র এখানে অঙ্কন করি, অর্থাৎ একটা সমকোণী ত্রিভুজ আঁকবো, এখানে সমকোণী ত্রিভুজ আমি এখানে অনুমান ভিত্তিক আঁকাচ্ছি। এখানে এই কোণটা যদি এটা হচ্ছে আমাদের অতিভুজ হিসেবে ধরে নিব, এ বি সি সমকোণ কোণ সি সমকোণ, সি কোণটা এটা, তাহলে আমাদের এ হবে এইটা হবে বি হবে, এবং এ বি ইকুয়াল 29, এ বি ইকুয়াল 29, বিসি ইকুয়াল 21, বিসি ইকুয়াল 21, এবং কোণ এ বিসি ইকুয়াল থিটা, কোণ এ বিসি এই কোণটা হচ্ছে কি, এই কোণটা হচ্ছে আমাদের থিটা বলছে। তাহলে এই কোণটা আমাদের থিটা যদি বলে তাহলে এরই সাপেক্ষে আমরা এখন এই মান এই কস স্কয়ার মানে সাইন স্কয়ার মান বের করবো। এখন কস স্কয়ার একটা মান আমরা বের করে নিতে পারি, আবার সাইন স্কয়ার একটা মান বের করে যদি মান দুটি আমরা বিয়ে করে দিই তাহলে কিন্তু এটা চলে আসে। আসো আমরা আগাই। এখানে অতিভুজের মান আমাদের কিন্তু এই যে অতিভুজের মান দেওয়া আছে, ভূমির মান দেওয়া আছে, কিন্তু আমাদের কি এখানে লম্ব আকারে বা যে কোণের বিপরীত যে বাহুটা রয়েছে সেটা কিন্তু দেওয়া নাই। এজন্য আমরা এই যে সূত্র যেটা জানি যে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার এসি এর মান, অর্থাৎ অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। অতিভুজ স্কয়ার এখানে আমাদের ত্রিভুজে কোণ সি কোণটা বলছে সমকোণ, অতিভুজ স্কয়ার অতিভুজ এর মান কস স্কয়ার মান চেয়েছে। তাহলে এখানে আমাদের আসলে অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার ভূমি স্কয়ার এটা ঠিক আছে রয়েছে, কিন্তু যখন আমরা এটা পক্ষান্তর করবো এখানে আমাদের অতিভুজ এই যে চিত্রটা আমি অঙ্কন করছি চিত্রের আলোকে অতিভুজ কিন্তু এখন কত হয়, অতিভুজ এখানে এ বি, এখানে কিন্তু এ বিটা হচ্ছে কি আমার অতিভুজ, এখানে লম্ব কোণটা এসি, লম্ব হচ্ছে এসি, আর ভূমি কত এখানে বিসি, ভূমি হচ্ছে এই বিসি ভূমি, এখানে বিসি ভূমি। তাহলে এই যে মানটা রয়েছে আমরা এই এর আলোকে যদি দেওয়া হয় অতিভুজ স্কয়ার তাহলে আমাদের দাঁড়ায় কি যে এ বি স্কয়ার ইকুয়াল এই এ সি স্কয়ার প্লাস এই বি সি স্কয়ার, এটা হয়। আমার মান বের করতে হবে কারণ এসি এর মান, কাজে এসিটা এক পাশে থাকবে, এই এসিটা থাকলো, এসি স্কয়ার থাকলো, আমি এই বিসি স্কয়ারকে ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসবে, তাহলে বাম পাশে একটা পূর্বে থেকে আমার এবি স্কয়ার রয়েছে মাইনাস কি হবে এই বিসি স্কয়ার হবে। তাহলে এখন এইটাকে এই যে এসিটা আমার থাকলো এখানে, এই বর্গ যেটা রয়েছে এই বর্গটাকে যদি আমি পক্ষান্তর করি তাহলে আমার হবে কি এ বি স্কোয়ার মাইনাস এই বিসি স্কোয়ার, যেটার মান হচ্ছে আমার এ বি এর মান হচ্ছে কত 29 স্কোয়ার, 29 মাইনাস এই 21 এর স্কোয়ার। এখন এই হিসাবটা করলেই আমাদের এখানে মান পেয়ে যাবো আমরা 20 সেন্টিমিটার। তাহলে আমরা এই মান এখানে কত পেয়েছি, এখানে 20 সেন্টিমিটার আমরা পেয়ে যাচ্ছি। এখন আমরা জানি সাইন থিটা ইকুয়াল কত, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব আমাদের চিত্র থেকে দেখো লম্ব মানে কত 20, অতিভুজ 29, তাহলে 20/29 এখানে দেওয়া আছে 20/29, এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে 20/29। কস থিটা সমান কত ভূমি বাই অতিভুজ, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমির মানে এইটা, অতিভুজের মানে এইটা 21/29 এটা। এখন আমাদের যে স্কয়ারটা, এখন কস উপরোক্ত যে রাশিটা দেওয়া ছিল রাশিটা আমরা এখানে লিপিবদ্ধ করছি, করার পরে এখানে আমাদের এই যে 21/29 স্কয়ার মাইনাস 20/29 এর স্কয়ার। এখন এই যে হিসাব যদি আমরা করি, ক্যালকুলেশন যদি কিছুটা করা হয়, এখানে 29 এর স্কয়ার করলে 841, এটাও একই মান, এটাও আমাদের এখানে যে হরটা রয়েছে এটা একই হওয়ার কারণে আমাদের লসাগুতে হর একই হবে। হর যদি এক হয় তাহলে হরের উপরে যে লব থাকবে লবের কোনো পরিবর্তন হয় না, লব যা তাই থাকে। এই কারণে আমাদের এখানে যদি বিয়ে করা 41/841, এই প্রশ্নটি সমাধান এই পর্যন্তই। পরে আমাদের এই কাজ রয়েছে, আরও দুটি কাজ রয়েছে,
এখানে দেওয়া আছে যে cot 4a মানে স্কট স্কয়ারে ইকুয়াল 1 হলে প্রমাণ করে যে cos 4a প্লাস cos স্কয়ারে ইকুয়াল 1। এখন আমরা এই অর্থাৎ এই যে মান দেওয়া আছে এই মানের সাহায্য নিয়ে আমরা যাত্রা শুরু করব, অর্থাৎ সমাধানের শুরুটা হবে এই লাইন এবং সর্বশেষ আমরা প্রমাণ করে দেখাবো যে এটা তৈরি করে। আচ্ছা, দেওয়া আছে তাহলে আমরা লিপিবদ্ধ করছি এখানে বা cot 4a এই যে cot স্কয়ার ছিল এখানে এই যে এই মানটা আমরা বাম পাশ থেকে ডান পাশে নিয়ে গেলে 1 প্লাস cot স্কয়ারে হলো 1 প্লাস cot স্কয়ার থিটা ইকুয়াল কোসেক স্কয়ার থিটা। এর সরাসরি সূত্র 1 প্লাস এই cot স্কয়ার থিটা ইকুয়াল এই কোসেক স্কয়ার থিটা। এই যে সূত্রটা রয়েছে এই সূত্রটা আমরা এখানে লিখে নিয়েছি, এর পরিবর্তে অর্থাৎ এইটার পরিবর্তে আমরা এখানে সরাসরি সূত্রটা লিখে দিয়েছি। আবার কোসেক স্কয়ার সমান কত হয় 1 বাই সাইন স্কয়ার। আমরা জানি তো কোসেক থিটা ইকুয়াল 1 বাই সাইন থিটা, এই কোসেক থিটা সমান কত হয় 1 বাই এই সাইন থিটা হয় 1 বাই, এই কারণেই এই কোসেক স্কয়ার আছে এই কারণে 1 বাই সাইন স্কয়ার এ হবে উভয়। এবার এই যে সাইন 4a ছিল বাম পাশে আমাদের এখানে cot 4 এর স্থলে আমরা এখানে লিপিবদ্ধ করছি cot সমান কত cos বাই সাইন। এই যে cot সমান কি হয় এই cos থিটা বাই এই সাইন থিটা হয়, cos থিটা বাই সাইন থিটা হয়। তাহলে এটার পরিবর্তে আমরা এটা বিবদ্ধ করছি এখানে যেহেতু 4 ছিল cot এর উপরে এই কারণে 4 হবে। এবার cos এই যে সাইন cos থাকবে এখানে এই যে সাইন 4a এটা আমাদের বাম পাশে নিচে থেকে আমাদের ডান পাশে উপরে উঠবে cos 4a বাই সাইন 4a বাই সাইন স্কয়ার থিটা হলো। তাহলে এইটা আমাদের cos 4a হলো। এখন এই যেটা রয়েছে এখানে যদি আমরা কাটাকাটি করি দেখো এখানে উপরে 4টা রয়েছে সাইন, নিচে রয়েছে 2টা যদি কেটে দেওয়া হয় তাহলে আমাদের উপরে মাত্র 2টা থেকে যায়, সেই 2টা হচ্ছে এই। এখন আমাদের এই যে সাইন স্কয়ার থিটা আমরা জানি সাইন স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা, কারণ আমরা জানি এই সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান কত হয় 1 হয়। এখন এই যে cos স্কয়ারকে এই সাইন স্কয়ার থাকলো সাইন স্কয়ার থিটা থাকলো cos স্কয়ারকে আমরা বাম পাশ থেকে যদি ডান পাশে নিয়ে যাই cos স্কয়ার থিটা হয়, তাহলে 1 মাইনাস cos স্কয়ার থিটা cos 4a ইকুয়াল 1 মাইনাস cos স্কয়ার থিটা। আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল cos 4a প্লাস cos স্কয়ার, এই কারণে আমরা এই যে cos স্কয়ারটা রয়েছে এই cos স্কয়ারটা ডান পাশ থেকে আমরা বাম পাশে নিয়ে যাব, বাম পাশে নিয়ে গেলে এটা মাইনাস ছিল প্লাস হয়ে যাবে। আর এই যে সমান চিহ্ন ডান পাশে 1 ছিল 1টা ওর জায়গাতেই থাকবে, তাহলে যেটা প্রমাণ করতে বলা ছিল সেটা কিন্তু আমাদের প্রমাণিত হয়ে গেল। এখন আমাদের পরবর্তী এখানে কাজ কাজ আর ওই একই কাজের সঙ্গে আমাদের কাজ এবং ক নম্বর শেষ করলাম। এখন খ নম্বরে বলা আছে যে সাইন 4a প্লাস সাইন স্কয়ার a প্লাস 1 হলে প্রমাণ করে যে tan 4a মাইনাস tan স্কয়ার a ইকুয়াল 1। আমরা এটা লিখে নিলাম এখানে লিখে নেওয়ার পরে আমরা সাইন 4a বাম পাশে রাখলাম, সাইন স্কয়ারকে আমরা পক্ষান্তর করে বাম পাশ থেকে ডান পাশে নিয়ে চলে আসলাম। 1 মানে সাইন স্কয়ার a আমরা জানি cos স্কয়ার a হয়। এখন cos স্কয়ার থাকলো এই যে সাইন 4a আমাদের দেখো প্রমাণ করতে হবে যে tan 4a tan স্কয়ার a tan তৈরি করতে হবে। কি করলে tan হবে, এই কারণে আমরা এই যে সাইন 4a এই সাইন 4a যদি আমরা cos দিয়ে ভাগ করি তাহলে কিন্তু সাইন বাই cos সমান tan হয়। সাইন বাই cos সমান কি হয়, কারণ আমরা জানি সূত্রে জানি সাইন থিটা বাই এই cos থিটা ইকুয়াল কত হয় tan এই সাইন থিটা বাই cos থিটা ইকুয়াল tan থিটা। এই কারণে এই যে সাইন থিটা বাই cos থিটা tan থিটা আমরা তৈরি করব, এই কারণে আমরা cos দ্বারা ভাগ করব, কিন্তু এক পক্ষে ভাগ করা যাবে না। সমান চিহ্ন বা কোনো সমীকরণকে যদি কোনো কিছু দিয়ে ভাগ করতে হয় তাহলে আমাদের উভয় সমান চিহ্ন ডান পাশ বাম পাশ সব পক্ষকেই একই রাশি বা পদ দ্বারা ভাগ করতে হবে। এই কারণে আমরা cos 4 দ্বারা উভয় পক্ষে আমরা এখানে ভাগ করছি। ভাগ করার পরে আমাদের এই সাইন 4 বাই cos 4 কি হলো tan 4 হয়ে যায়, এই tan 4 হলো। আর এখানে এই যে cos স্কয়ার বাই cos 4 এখানে যদি আমরা কাটাকাটি করি উপরে দুটো cos স্কয়ার নিচে 4টা cos স্কয়ার cos আর রয়েছে দুটো cos আর নিচে 4টা cos, এই যদি দুটো বাদ হয়ে যায় নিচে দুটো থেকে যায়, এই কারণে 1 বাই cos স্কয়ার থাকলো। 1 বাই cos স্কয়ার সমান আমরা জানি sec স্কয়ার, কারণ আমরা সেকের সূত্র থেকে জানি যে cos থিটা ইকুয়াল কত 1 বাই এই sec থিটা। এই কারণে এই cos কে বা যদি আমরা পক্ষান্তর করি তাহলে অর্থাৎ এই যে sec থিটা ইকুয়াল 1 বাই cos a থিটা, অর্থাৎ আমরা এই সেকের জায়গায় cos বা এই যে যেটা রয়েছে এর পরিবর্তে আমরা এই sec লিখলাম, যেহেতু স্কয়ার রয়েছে এই কারণে sec স্কয়ারটা দিতে হবে। আমাদের এই যে sec স্কয়ার সমান আবার আমরা সূত্র জানি 1 প্লাস tan স্কয়ার a, sec স্কয়ার এই sec স্কয়ার a ইকুয়াল 1 প্লাস tan স্কয়ার a, এই সূত্রটা আমরা জানি। এই কারণে এই সেকের জায়গাতে আমরা 1 প্লাস tan স্কয়ারে লিখে দিলাম। লিখে দেওয়ার পরে আমাদের যেহেতু প্রমাণে ছিল কি প্রমাণে ছিল যে tan 4a মাইনাস tan স্কয়ারে ইকুয়াল 1 তৈরি করতে হবে। tan স্কয়ার ছিল কিন্তু আমাদের সমান ছিল বাম পাশে, এই কারণে আমাদের এখানে তৈরি হয়েছে ডান পাশে। এই কারণে আমরা এখানে এই ডান পাশ থেকে আমরা বাম পাশে নিয়ে চলে যাব। তাহলে এই যে ডান পাশ থেকে বাম পাশে নিয়ে গেলাম, এই কারণে এর ফলে আমাদের কিন্তু যেটা প্রদত্ত যেটা
আর প্রদত্ত কাজের ভিতরে যেটা প্রমাণ করতে বলা হয়েছিল সেটা কিন্তু প্রমাণিত হয়ে গেল। আমাদের এই যে প্রশ্নটি, এটি ছিল আমাদের কাজের অর্থাৎ অনুশীলনী 9.1-এর পূর্ববর্তী যে আলোচনাগুলো রয়েছে তার ভিতরকার কাজ। এই ভিডিওটি এই পর্যন্তই। আশা করি এই ভিডিওটি যদি তোমরা দেখে তাহলে সামান্যতম উপকৃত হলে হবে বলে আশা করছি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অন্যান্য ভিডিও পাওয়ার জন্য এবং লাইক, শেয়ার, কমেন্ট করবে। ধন্যবাদ সকলকে।